নমস্কার, আমি সোহাগ খান আর আপনারা প্রত্যেকে দেখছেন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ ক্যাবের পেজ। এই মুহূর্তে আমি রয়েছি উলাল্লা স্টুডিওতে। আপনারা জানেন গত সপ্তাহ থেকেই আমরা শুরু করেছি গিগ ওয়ার্কার্স। গিগ ওয়ার্কার্সদের জীবন সংগ্রামের গল্প, যে আড্ডা, যে সংগ্রামের যে এপিসোড, সেগুলো আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। তাই জন্য আমরা আবারও একজন গিগ ওয়ার্কারকে নিয়ে আমাদের আজকের কর্মসূচি শুরু করতে চলেছি। আমার সঙ্গে রয়েছে আমাদের এক গিগ ওয়ার্কার, তার কাছ থেকেই তার পরিচয় জেনে নেব। নমস্কার, আমি অঙ্কুর দত্ত। আমি আসছি হাওড়া জেলা থেকে এবং আমি পেশায় একজন গিগ ওয়ার্কার্স এবং একজন চিত্রশিল্পী। অঙ্কুর, কতদিন ধরে এই পেশার সাথে যুক্ত তুমি? প্রায় ৩ বছর। অঙ্কুর, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার জয়েন্ট ফ্যামিলি। তো আমার মা-বাবা, আমার স্ত্রী এবং আমার কাকা-কাকিমা, বোন, ঠাকুমা। বাড়িতে রোজগারে বলতে কি তুমি একাই? না, আমার বাবা আ মানে টিচার ছিল, স্কুল টিচার ছিল। বর্তমানে উনি অবসরপ্রাপ্ত। কিন্তু উনি একটা ছোটখাটো বিজনেস করে। আচ্ছা অঙ্কুর, কিভাবে এই পেশার মধ্যে তুমি যুক্ত হলে? প্রথমত পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা, তাতে চাকরি-বাকরির অবস্থা খুবই খারাপ। আমি এর আগে আমার শিক্ষাগত যোগ্যতা এইচএস কমপ্লিট করার পর আমি কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করেছি। করার পর দেখলাম যে স্যালারি কোম্পানিগুলো প্রোভাইড করছে, তাতে আমার হবে না। তার থেকে হয়তো পেশার দিক থেকে বাইক ট্যাক্সিটাকে অনেকে মানে একটু অন্যরকমভাবে দেখে। কিন্তু এই পেশায় তবুও একটা স্যালারি আছে যেটাতে আমি ইন ফিউচার কিছু করতে পারবো। মানে পরিশ্রম দিয়ে বেশি রোজগার করতে পারবে, অবশ্যই, যেটা অন্য জায়গায় ছিল না। অবশ্যই। সেই জন্য তুমি এই পাশে এসেছো। কোনো পেশা ছেড়ে এসেছো নাকি? না, আমি এটার সাথে, সাথে আমি একজন চিত্রশিল্পী। তো আমি আমার নিজের স্টুডিও আছে। আমি সেখানে বাচ্চাদের ড্রয়িং শেখাই এবং দুর্গাপুজোয়, কালীপুজোয়, জগদ্ধাত্রী পুজোয় থিমের কাজ হয়। তো তার সাথেও আমি যুক্ত থাকি। আচ্ছা অঙ্কুর, তুমি যে স্টুডেন্টদের শেখাও, কতগুলো স্টুডেন্ট আছে তোমার যাদেরকে তুমি এরকম শেখাও আঁকা? পার্সোনাল স্টুডেন্ট কম বেশি মিলিয়ে ৭৬, 76। তুমি কোনো স্কুলও চালাও নাকি? হ্যাঁ, সেই সেখানে আমি যাই না, বাচ্চাদেরকে সেখানে আমার জুনিয়ররা সেটা দেখাশোনা করে। তুমি কি আঁকা নিয়ে পড়াশোনা করেছো? অবশ্যই। কি পড়েছো আঁকা নিয়ে? আঁকা নিয়ে আমি প্রথমত বঙ্গীয় সংগীত থেকে যে কোর্সগুলো আছে সেগুলো কমপ্লিট করেছি। করার পর একাডেমি অফ ফাইন আর্টস কমপ্লিট করেছি। দেন বিড়লা আর্ট একাডেমি থেকে আমি ওখান থেকে ডিগ্রি করি। তারপর কম্পিউটার আর্টের জন্য আমি মাল্টিমিডিয়া ডিপ্লোমা করি। আমি একটা কথা আপনাদের জানাতে চাই। অঙ্কুরের সঙ্গে আমার পরিচয় আনুমানিক ৪ বছর ধরে। তখন অঙ্কুর সদ্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। হঠাৎ একদিন অঙ্কুর আমাকে বলল, "দাদা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই।" তো আমি বললাম, "ঠিক আছে আয়।" সেদিন আমার জন্মদিন ছিল। সেদিন ও আমার কাছে একটা গিফট নিয়ে এলো, মানে আমার একটা আঁকা ছবি। সেই ছবিটা ও এঁকেছিল। মানে এত সুন্দর, আমার মা, আমার পরিবার, আমার বন্ধুজনরা সবাই বলছে যে, "ছবিটা পুরো ডিটো তোকে লাগছে।" মানে ওর আঁকার হাতটা এতই সুন্দর যে আমাকে পুরো ছবির মধ্যে পুরো ফুটিয়ে তুলেছে। তো আমি সেই জন্য তোমাকে ধন্যবাদও জানাতে চাই। আচ্ছা অঙ্কুর, আমার আরো কিছু প্রশ্ন আছে তোমার কাছে। এই যে তুমি বাইক ট্যাক্সি চালাও, বাইক ট্যাক্সি চালাতে গিয়ে তোমার কি কখনো মনে হয়েছে যে এই কাজটা তুমি বর্তমান সময়ে যা আর্ন করা উচিত সেটা তুমি করতে পারছো না? হ্যাঁ, সেটা তো কম বেশি সেটা তো মনেই হয়েছে। কারণ বর্তমান যা সিচুয়েশন চলছে, তাতে একদিক থেকে দেখা যাচ্ছে যে একদিক থেকে যদি বলতে চাই তাহলে এই কোম্পানিগুলো এসে অনেক সুবিধা হয়েছে। কারণ রাজ্যে দিন, দিন বেকারের সংখ্যা বাড়ছে। সেই জায়গায় যদি এই কোম্পানিগুলো আজকে না আসতো, আজকে বর্তমান পরিস্থিতিতে চাকরি-বাকরি বলতে গেলে সবার ১ম ডেলিভারি বয়, এত বাইক ট্যাক্সি। তাছাড়া খুব চাকরি-বাকরির অবস্থা খুবই খারাপ। তো সে জায়গায় যদি এই কোম্পানিগুলো না আসতো তাহলে চাকরি-বাকরির অবস্থা আরো খারাপ হতো এবং ছেলেমেয়েরা বেকার ঘুরে বেড়াতো। তো সেই জায়গায় এসে একদিকে উপকৃত হয়েছে। কিন্তু একদিকে যে পারিশ্রমিকটা পাওয়ার দরকার আছে একজন গিগ ওয়ার্কার্সদের, সেই পারিশ্রমিকটা তারা পাচ্ছে না। তার জন্যে অনেক রকম রাজনৈতিক কারণও আছে এবং অনেক রকম আভ্যন্তরীণ কারণও আছে। সব মিলিয়ে মিশিয়ে চলছে। আচ্ছা অঙ্কুর, বর্তমান সময়ে কত বাইক ট্যাক্সি, যারা মোটো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, কিংবা ডেলিভারি, তোমার কোনো ধারণা আছে যে কত বৃদ্ধি পেয়েছে গত ৩ বছরে, বা কত চলছে আনুমানিক? আমার আইডিয়া অনুযায়ী আনুমানিক ১.৫ লাখের কাছাকাছি। বাইক ট্যাক্সি চলছে। আচ্ছা, এই যে ১.৫ লাখ, এগুলো তো সাদা নম্বরেই চলে। হ্যাঁ,
বেশিরভাগটাই সাদা নাম্বার। তো সরকারি আরটিও নিয়ম অনুযায়ী হলুদ নম্বর ছাড়া র‍্যাপিডো বা বাইক ট্যাক্সি চলে না। ইতিমধ্যে তুমি জানো মুম্বাইতেও বাইক ট্যাক্সি বন্ধ হয়েছে, এরকম একটা খবর পাওয়া গেছে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে তোমার কি অভিমত যদি তুমি শেয়ার করো? বলতে গেলে যত বাইক ট্যাক্সি চলছে তার মধ্যে যদি আমি পার্সেন্টেজের দিক থেকে দেখতে চাই, তো 99% বাইক ট্যাক্সি যারা হোয়াইট নাম্বার প্লেটে গাড়ি চালাচ্ছে। বাকি 1% কমার্শিয়াল করেছে। প্রবলেমটা এখানে হচ্ছে যে কমার্শিয়াল সরকার একটা ভালো আইন নিয়ে এসছে। আইনটা খুবই ভালো যে সরকারকে ট্যাক্স দিয়ে কাজ করতে হবে এবং কমার্শিয়াল হয়ে গেলে অনেক কিছু ব্যাপার আছে। কারণ যে সমস্ত ওয়ার্কার্সরা এই প্রফেশনে কাজ করছে, তারা তাদের রুজি-রুটিটা ঠিক রাখতে পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা ভালো, ভালো জায়গাতে জব করে আইটি সেক্টরে বলো, সরকারি এমনকি আমাদের একটা সংগঠন আছে তার মধ্যে অনেক সরকারি চাকরিজীবীরাও রয়েছে যারা পার্ট টাইম চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের তো একটা জায়গায় একটা স্যালারি ফিক্সড আছে। তো তারপরও তারা সেখানে করছে, কোনো অসুবিধে নেই। কিন্তু কমার্শিয়াল হয়ে গেলে প্রত্যেকে একটা আইনের আওতায় আসবে এবং প্রত্যেকে সুষ্ঠুভাবে কাজ করতে পারবে। ভাড়াও বৃদ্ধি হবে, তাই ভাড়াও তো? বৃদ্ধি পাবে। কিন্তু কমার্শিয়াল যেহেতু নেই, সেই কারণে মানে কমার্শিয়াল বাধ্যতামূলক সরকার থেকে বললেও সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এগুলো বেশিরভাগ গিয়ে মানে বেশিরভাগ দেখলে দেখা যাবে স্টেশন চত্বরগুলোতে। যেমন হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, এয়ারপোর্ট, কলকাতা শালিমার কলকাতা চিতপুর স্টেশন, শালিমার স্টেশন এইসব জায়গায় লোকাল সিন্ডিকেট চলে। সেইখানে কি হয়? সেখানে হোয়াইট নাম্বার প্লেটের গাড়ি থাকে। বেশিরভাগ গাড়িই কিন্তু যারা চালায় তারা ভিন রাজ্য থেকে এসছে এবং তাদের নাম্বার প্লেটও অনেকের ক্ষেত্রে দেখা যায় বিহার, ইউপি যেগুলো আমাদের চোখে পড়েছে, আমাদের চোখে পড়ে। এবং সেখানে দাঁড়িয়ে একটা প্যাসেঞ্জার যদি রাত্রির ১২ টার পর বুকিং করে, বুকিং তো ওখানে বুকিংয়ের মারফত তো প্যাসেঞ্জারকে নেওয়া হয় না। হয়তো যে ভাড়াটা ৳১০০ হওয়ার কথা সেই ভাড়াটা রাত্রিবেলা ৳৬০০-৭০০ চায় লোকাল সিন্ডিকেট। তো এর বিরুদ্ধে আমরা অনেকবার ডেপুটেশন জমা দিয়েছি। সরকারের দিক থেকে পদক্ষেপ নিয়েছে সাময়িক, কিন্তু কোনো আসলে কোনো লাভ হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি যে সমস্যায় দাঁড়িয়ে আছে, যারা কমার্শিয়াল গাড়ি করেছে তারা কিন্তু সরকারের কাছ থেকে কোনো বেনিফিট পাচ্ছে না। উল্টে রাস্তায় অনেক রকমের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। যারা কমার্শিয়াল করেনি তাদের থেকে অনেকজনকে গালিগালাজ শুনতে হচ্ছে এবং তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, বিশেষ করে স্টেশন এই যে এরিয়াগুলোতে। হ্যারাসমেন্ট, এটা নিয়ে আমার একটা স্পেসিফিক প্রশ্ন তোমার কাছে। কলকাতা স্টেশন সহ, শিয়ালদা স্টেশন সহ বিভিন্ন স্টেশন, সেই স্টেশনে এই যে তুমি সিন্ডিকেটের কথা বললে যে কিছু, তারা কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে, আমার এক পরিচিত ভাই থাকে হচ্ছে আপনার নৈহাটিতে, তাকে এই ভাড়া সে অনলাইনে বুকিং ভাড়া তুলতে যাচ্ছে, কলকাতা স্টেশনের কিছু সিন্ডিকেটের মাফিয়া তাকে তাকে ভাড়া তুলতে তো দিলই না, মারধর করলো এবং তাকে ওখান থেকে তাড়িয়ে দিল। তো তুমি কি কোথাও মনে করো যে যদি সরকার এই নিয়মটা, কমার্শিয়াল বাইক যদি এই নিয়মটাকে লাগু করে, তাহলে এই ধরনের এই যে সিন্ডিকেটগুলো কমে যাবে? সবার ১ম একটা কথা বলি যে সরকারের এই বাইক ট্যাক্সির ক্ষেত্রে যে কমার্শিয়াল পদক্ষেপটা, এটা অনেকের মনে ভুল ভ্রান্ত ধারণার একটা সৃষ্টি করেছে। অনেকে ভাবছে যে কমার্শিয়াল হলে গাড়ির ইন্স্যুরেন্স বেড়ে যাবে, গাড়ির সমস্ত কিছু খরচা বেড়ে যাবে। কিন্তু আদৌ ব্যাপারটা সেটা না। ইন্স্যুরেন্স যা ছিল তাই থাকছে। যেহেতু বাইকের ক্ষেত্রে সরকার এখনো পর্যন্ত কোনো ট্যাক্স আলাদা করে লাগু করেনি। শুধু খরচা হিসেবে একটাই, যাদের নতুন গাড়ি, নতুন কিনেছে তাদের ২ বছর অন্তর গাড়ির সিএফ হবে। আর যাদের ৮ বছর হয়ে গেছে তাদের গাড়ি বছর, বছর সিএফ হবে। তো কমার্শিয়াল যখনই বাধ্যতামূলক হবে তখন সবাই কিন্তু একটা আইনের আওতায় থাকবে এবং সবকিছু একটা সুষ্ঠুভাবে চলবে। কিন্তু সেটা কিন্তু যেহেতু এই সরকার এই পদক্ষেপটা নিলেও কিন্তু আদৌ সরকার কিন্তু এই পদক্ষেপটার দিকে মাথা ঘামাচ্ছে না। যে কারণে স্টেশন এরিয়াগুলোতে গেলে বিশেষ করে আমি যেহেতু হাওড়ার ছেলে, তো হাওড়া স্টেশনে যে জিনিসটা চোখে পড়ে, যদি সেখানকার লোকাল কোনো ইউনিয়ন বা লোকাল সিন্ডিকেটের সাথে যুক্ত না হয়, তাহলে কেউ যদি সেখানে প্যাসেঞ্জার ড্রপ করতে যায়, তো সেখান থেকে প্যাসেঞ্জার পিক করতে পারে না। যদি সেটা মানে অ্যাপের দ্বারা বুকিংও থাকে, তাহলেও সেখান থেকে প্যাসেঞ্জার বুকিং করে মানে প্যাসেঞ্জারকে তুলতে পারে না। প্যাসেঞ্জারকে তুলতে গেলে সেখানকার যারা লোকাল ছেলেরা আছে তারা মারধর করে, গাড়ি ভেঙে দেয়। অনেক সমস্যার সম্মুখীন হয়। এর জন্যে বারংবার ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। আমাদের একটা সংগঠন আছে বাইক ট্যাক্সি এক ক্যাবের একটা সংগঠন আছে। তো সেখান থেকে বারংবার ডেপুটেশন দেয়া হয়েছে। পুলিশ সেইভাবে কোনোরকমভাবে কোনো সহায়তা করেনি। ওই ১ দিন ২ দিন স্টেপ নেয়। তারপর আবার যেই কাজ সেই চলতেই থাকে।